প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আমরা এসেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটি ক্লাস নিয়ে। যে অঙ্কটা এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএসএ অনার্স থার্ড ইয়ারে 2010 সালে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা জানি তিন ধরনের কাজ করতে হয়: ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো রীতিমতো আমরা একটা ছক করলাম এবং ছকে আমরা লিখলাম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো আমাদের অঙ্ক বরাবরের মতোই নেট ইনকাম দিয়ে শুরু হবে। তাহলে আমরা নেট ইনকামটা পাবো কোথায়? নেট ইনকাম পাবো সমন্বয়। এখানে যদি সমন্বয়ের 7 নম্বরে আমরা দেখি যে নেট ইনকাম ফর দ্য ইয়ার টাকা 21,000। তাহলে আমরা এখানে নেট ইনকাম দেখালাম 21,000। এরপর আমরা যথারীতি যে অ্যাডজাস্টমেন্টগুলো করব সেটা লিখলাম: অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তো অঙ্ক শুরু করার ক্ষেত্রে প্রথমে আমরা নেব ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশনটা আমরা কোথায় খুঁজবো? অবশ্যই সমন্বয় খুঁজবো। তো ডেপ্রিসিয়েশনটা আমরা দেখব যে সমন্বয়ের 6 নম্বরে এখানে ডেপ্রিসিয়েশন বলা আছে ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যামাউন্টেড টু টাকা 14,000। তো ডেপ্রিসিয়েশন হলে আমাদের সম্পদ কমে, আর সম্পদ কমলে আমরা যোগ করতে হবে। তো আমরা এখানে সম্পদ যোগ করে দেখালাম: ডেপ্রিসিয়েশন এক্সপেন্স প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট 14,000 টাকা। এরপর আমরা চলে যাব অঙ্কে। তো অঙ্কে শুরুতেই আমাদের দেওয়া আছে ক্যাশ 2020 সাল এবং 2021 সালের। তো 2021 সালের যে 22,000 টাকা ক্যাশ দেওয়া আছে এটি হচ্ছে আমার অঙ্কের উত্তর। তো আমরা সেটা আগের ক্লাসেও আলোচনা করেছি। এখন আমরা দেখি অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 15,000 টাকা, হয়েছে 8,000 টাকা। তাহলে এখানে সম্পদ 3,000 টাকা বাড়ছে। তো আমরা জানি সম্পদ বাড়লে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো সেটা আমরা দেখালাম যে ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা? 3,000 টাকা। এটা আমরা দেখাইলাম। সম্পদ কমেছে, এই জন্য আমরা বিয়োগ করে দেখালাম। এরপর ইনভেন্টরিতে আসি। ইনভেন্টরি ছিল 30,000 টাকা, হয়েছে 31,000 টাকা। তাহলে 1,000 টাকা ইনভেন্টরি বাড়ছে। তো ইনভেন্টরি বাড়লে, সম্পদ বাড়লে আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে আমরা লিখলাম যে ইনক্রিজ ইন ইনভেন্টরি কত টাকা? 1,000 টাকা। এরপর আমরা আসি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। আমরা জানি যে স্থায়ী সম্পদ, ইনভেস্টমেন্ট আমাদের স্থায়ী সম্পদ। তো এখানে নেওয়ার মতো আর কিছু নেই। আমরা এবার দায়ের পাশে আসি। এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ব্যাংক লোন, কমন স্টক, এখান থেকে আসলে নেওয়ার মতো কিছু নেই। আমরা সমন্বয়ে চলে যাই। তো সমন্বয়ের 2 নম্বরে যদি আমরা দেখি, নিউ ইনভেস্টমেন্ট ওয়াজ পারচেজ ফর টাকা 7,000। নতুন একটা ইনভেস্টমেন্ট কেনা হয়েছে 7,000 টাকা। ওল্ড ইনভেস্টমেন্ট অফ টাকা 5,000 ওয়াজ সোল্ড ফর টাকা 6,200। মানে 5,000 টাকার ইনভেস্টমেন্টটা 6,200 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লাভ হয়েছে। তো আমরা জানি যে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়জনিত লাভ কোথায় যায়? অবশ্যই আমরা কোথায় দেখাবো? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে। তো 5,000 এর জিনিস বিক্রি করেছি 6,200, আমাদের লাভ হয়েছে কত? 1,200 টাকা। তো আমরা এখানে লিখব যে গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট, গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট কত টাকা? 1,200 টাকা লাভ হয়েছে। আর লাভ হলে সম্পদ বাড়ে, সম্পদ বাড়লে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো আমরা এখানে বিয়োগ দেখালাম কত? 1,200 টাকা। এরপর যদি সমন্বয় নাম্বার 3 এ আসি, আমরা প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কস্টিং 5,000 উইথ এ বুক ভ্যালু অফ টাকা 1,000 ওয়াজ সোল্ড এট টাকা 800। তো প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্টের একটা কস্ট ছিল, সেটা 5,000 টাকা, কিন্তু এটার বুক ভ্যালু ছিল 1,000 টাকা। তো 1,000 টাকার জিনিস বিক্রি করা হয়েছে 800 টাকায়। তো আমরা বুঝতে পারছি যে এখানে 200 টাকা কি হয়েছে? লস হয়েছে। তো আমরা এখানে দেখাইলাম যে লস অন সেল অফ ইকুইপমেন্ট কত টাকা? 200 টাকা। আর লস হলে সম্পদ কি হয়? কমে। সম্পদ কমলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো আমরা এখানে বিয়োগ করে দেখালাম। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আর নেওয়ার মতো আমার কিছু না থাকার কারণে আর আমরা এখানে নিলাম না। তো আমরা এই টাকাগুলোকে যোগ বিয়োগ করলাম। এখান থেকে যতগুলো আছে, এখানে যতগুলো আছে সবগুলোকে যোগ বিয়োগ করে আমাদের টাকা এসেছে 9,000 টাকা। তো অবশ্যই প্লাস, প্লাস হলে আমরা কি লিখি? প্রোভাইডেড। তো নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। ওকে, 9,000। উপরে নেট ইনকাম ছিল 21,000, দুটাকে যোগ করার পর কত হয়েছে?
30,000 টাকা। কত? 30,000 টাকা। 30,000 টাকা প্লাস, তাই আমরা প্রোভাইডেড লিখেছি। এরপর আমরা চলে যাব ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। এখানে সকল স্থায়ী সম্পত্তি হ্রাস বৃদ্ধিজনিত লেনদেন আমরা দেখাবো। তো প্রথমেই সমন্বয় নম্বর যদি আমরা 1-এ চলে যাই, যে নিউ প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ওয়াজ বট ফর টাকা 30,000, নতুন প্লান্ট আর ইকুইপমেন্ট কেনা হয়েছে। তাহলে আমরা কিনলে আমরা কি লিখবো? পারচেজ। তো আমরা লিখলাম যে পারচেজ অফ প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কত টাকা? 30,000 টাকা। আর পারচেজ করলে টাকা চলে যায়, তো আমরা 30,000 টাকা এখান থেকে মাইনাস করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 2 নম্বরে। তো এখানে আছে যে নিউ ইনভেস্টমেন্ট ওয়াজ পারচেজ ফর টাকা 7,000। তো নতুন ইনভেস্টমেন্ট কেনা হয়েছে কত? 7,000 টাকা। তো আমরা লিখলাম যে পারচেজ অফ ইনভেস্টমেন্ট কত টাকা? 7,000 টাকা। তো টাকা কিনলে টাকা চলে যায়, এই জন্য মাইনাস করলাম। ঠিক আছে, এরপর আমরা ওল্ড ইনভেস্টমেন্ট 5,000 টাকার ইনভেস্টমেন্ট কত টাকায় বিক্রি করেছি? 6,200 টাকা। তো আমরা বিক্রি করেছি ইনভেস্টমেন্টের জন্য লিখলাম সেল অফ ইনভেস্টমেন্ট কত টাকা? 6,200 টাকা। আর বিক্রি করলে আমাদের টাকা আসে, এই জন্য আমরা 6,200 টাকা কি করলাম? যোগ করে দেখালাম। এরপর আসি আমরা সমন্বয় নাম্বার 3-এ। এখানে বলছে যে ইকুইপমেন্ট 1,000 টাকার ইকুইপমেন্ট কত টাকায় বিক্রি করা হয়েছে? 800 টাকায়। তো আমরা লিখলাম যে সেল অফ প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কত টাকা? 800 টাকা। এখন এইগুলা যে আছে এগুলাকে যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করার পর আসছে -30,000 টাকা। তো মাইনাস আসলে আমরা কি লিখবো? ইউজড লিখবো। তো এখানে লেখা আছে নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কত টাকা? 30,000 টাকা। তো আমাদের দ্বিতীয় পার্টটাও শেষ হয়ে গেল। এরপর আমরা তৃতীয় পার্ট, ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখানে যাবে কি আমাদের স্থায়ী দায় হ্রাস বৃদ্ধিজনিত লেনদেন। ওকে, যদি এটা আমরা শুরু করি, তো যদি সমন্বয় থেকে শুরু করি, সমন্বয় থেকে আমরা শুরু করলে প্রথমে আমরা দেখতে পাইতেছি যে সমন্বয় নাম্বার 5, কমন স্টক 2,000 ওয়াজ ইস্যুড এর টাকা 8,000। নতুন করে কমন স্টক ইস্যু করা হয়েছে। তাহলে এই যে আমাদের কমন স্টক ইস্যু করলে আমাদের কি হয়? টাকা আসে। তো আমরা দিয়ে দিলাম 8,000 টাকা আসছে। এরপর সমন্বয় নাম্বার 8-এ যদি আমরা যাই, ডিভিডেন্ড অফ টাকা 16,000 ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যান্ড পেইড। তো ডিভিডেন্ড দিলে আমাদের কি হয়? টাকা চলে যায়। তাহলে আমরা দিলাম ডিভিডেন্ড পেইড কত টাকা? 16,000 টাকা। আমরা মাইনাস করে দেখাইছি। এরপর যদি আমরা আসি সমন্বয় নাম্বার 4, রিপেমেন্ট মেড এগেইনস্ট ব্যাংক লোন ওয়াজ 7,000 while ফ্রেশ borrowing অ্যামাউন্টেড টাকা 17,000। তো এখানে আমাদের ব্যাংক লোন পরিশোধ করা হয়েছে কত? 7,000 টাকা। তো নগদ টাকায় আমরা পরিশোধ করা হয়েছি। তাহলে আমরা লিখলাম যে রিপেমেন্ট অফ ব্যাংক লোন 7,000 টাকা। তো পরিশোধ করলে টাকা চলে যায়। তো টাকা এখানে আমরা মাইনাস করে দেখালাম। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে while ফ্রেশ ব্রোয়িং অ্যামাউন্টের টাকা, নতুন করে ধার করা হয়েছে কত টাকা? 17,000 টাকা। তো ধার করলে আমরা নগদ টাকা পাই। তো এখানে আমরা লিখলাম ব্যাংক ব্রোয়িং কত টাকা? 17,000 টাকা। তো আমরা নগদ টাকা পেলাম। তো এই যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এগুলা যোগ করার পরে, যোগ বিয়োগ করার পরে আসছে আমার 2,000 টাকা। তো 2,000 টাকা অবশ্যই প্লাস আসছে। তো আমরা লিখলাম যে নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস 2,000। এখন এই যে একটা টাকা, এই যে একটা টাকা, এই যে একটা টাকা, তাহলে আমাদের তিনটা পার্টের তিনটা টাকা, এগুলোকে আমরা এখন যোগ বিয়োগ করব। তো যোগ বিয়োগ করার পরে আমাদের টাকা আসছে 2,000 টাকা। কত টাকা আসছে? 2,000 টাকা। তো এই টাকাটার নাম হচ্ছে, যদি প্লাস হয় তাহলে নেট ইনক্রিজ ইন ক্যাশ, আর যদি মাইনাস হয় তাহলে নেট ডিক্রিজ ইন ক্যাশ। তো আমাদের যেহেতু প্লাস আসছে এই জন্য আমরা লিখলাম নেট ইনক্রিজ ইন ক্যাশ। এরপর আমরা অঙ্কের শুরুতে চলে যাব, একদম শুরুতে ক্যাশ। তাহলে ক্যাশ আমাদের কত টাকা আছে? ক্যাশ আছে 20,000 টাকা। তাহলে এই যে 20,000 টাকার ক্যাশ, এটা আমাদের বিগিনিং আকারে যোগ হবে, যে ক্যাশ অ্যাট বিগিনিং কত টাকা? 20,000 টাকা। তাহলে আমরা ক্যাশ অ্যাট বিগিনিং দেখালাম কত? 20,000 টাকা। তাহলে 2,000 আর 20,000 মোট হলো 22,000। এই 22,000 টাকা হচ্ছে ক্লোজিং ক্যাশ। তাহলে আমরা একদম অঙ্কের শুরুতেই দেখে আসছিলাম যে আমাদের ক্যাশ ছিল কত? ক্যাশ ছিল 22,000 টাকা। তাহলে এটা লাস্টে আমার আসছে কত? 22,000 টাকা। তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। আশা করি
এই অঙ্কর যে সমস্যাগুলো ছিল আমরা সমাধান করতে সচেষ্ট হয়েছি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।